হ্যালো বন্ধুরা, আমার নাম রিপু সান্যাল। আমি কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। আমার বয়স ২০, আর আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার বাবা রঞ্জিত সান্যাল ছিলেন একজন সফল ব্যবসায়ী, আর মা ঝিনুক সান্যাল একজন শান্তশিষ্ট গৃহিণী। আমাদের পরিবার ছিল খুবই সুখী, যতক্ষণ না সেই অভিশপ্ত দিনটি এলো, যেদিন এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবাকে হারালাম। বাবার মৃত্যুর পর পুরো বাড়ি যেন নিঃসঙ্গ হয়ে গেল। মায়ের চোখে অশ্রু, আমার মনেও অজানা এক ভয়। তার থেকেও বেশি ধাক্কা ছিল বাবার উইল। তাতে লেখা ছিল, মা যাকে বিয়ে করবেন তিনি আমাদের সব সম্পত্তির মালিক হবেন, তবে শর্ত একটাই, বিয়েটি মায়ের বয়স ৩৮ হতেই হবে। বাবার মৃত্যুর কিছুদিন পর থেকেই আমার দাদু, মানে বাবার বাবা, বারবার এক অদ্ভুত প্রস্তাব দিতে লাগলেন, যেন আমি আর মা একসাথে সংসার শুরু করি। প্রথমে বিষয়টা বুঝতে পারিনি। তারপর একদিন স্পষ্টভাবে বললেন, তোর মা তো এখনও তরুণী, আর তোরা যদি বিয়ে করিস, সম্পত্তিও তোদের হাতেই থাকবে। কথাটা শুনে আমার শরীর শিউরে উঠল। কিন্তু দাদুর যুক্তির মধ্যে একটা স্বার্থপর বাস্তবতা লুকানো ছিল, যেটা সমাজ মেনে না নিলেও সম্পত্তি রক্ষার একমাত্র পথ হিসেবে ভাবা যেতে পারে। সেই রাত থেকেই আমার মনে নানা প্রশ্ন ঘুরপাক খেতে লাগল। মা কি কখনো এমন কিছু ভাবতে পারেন? আমি কি পারব এমন সিদ্ধান্ত নিতে? আর ঠিক তখন থেকেই আমাদের জীবনে শুরু হলো এক নতুন অধ্যায়। বাবার মৃত্যুর পর মা যেন একেবারে বদলে গেছেন। আগে যিনি সবসময় হাসি মুখে থাকতেন, তিনি এখন নিঃশব্দ, ঘরবন্দি এক ছায়া মানুষের মতো। আমি বুঝতাম মায়ের মনেও বাবার উইল নিয়ে প্রশ্ন আছে, কিন্তু তিনি কিছু বলেন না। দাদুর চাপের কথা আমি মাকে জানাইনি, ভাবছিলাম সময় হলে বলবো। তবে মায়ের চোখে মাঝে মাঝে এমন এক শূন্যতা দেখি, যেন তিনি নিজেকেই হারিয়ে ফেলেছেন। একদিন রাতে হঠাৎ দেখলাম মা আমার ছোটবেলার ছবি নিয়ে বসে আছেন, হাতে বাবার লেখা চিঠি। চুপচাপ চোখের জল মুছছেন। সেই মুহূর্তে বুঝলাম মা এই যুদ্ধটা একা লড়ছেন, আর তাকে সহায়তা করা এখন আমার দায়িত্ব। পরদিন সকালে আমি মাকে নিয়ে কাছাকাছি এক ছোট্ট পার্কে গেলাম। আমরা দুজনেই অনেকক্ষণ কিছু না বলে বসে থাকলাম। হঠাৎ মা আমার হাত ধরলেন আর বললেন, তুই কি কখনো আমাকে নিয়ে লজ্জা পেয়েছিস? আমি অবাক হয়ে মায়ের দিকে তাকালাম। চোখে জল এসেছিল। আমি মাথা নাড়িয়ে বললাম, মা তুমি আমার গর্ব। মা একটু হেসে বললেন, তাহলে যেটা ঠিক মনে করিস সেটাই কর। আমি সবকিছু মেনে নেব। মায়ের সেই কথায় আমার মনে এক ধরনের ভার কমে গেল। কিন্তু এখন সামনে আরও বড় প্রশ্ন, আমি কি করব? মাকে আরেকবার ভালোবাসার সুযোগ দিতে পারব কি? মা আর আমি ধীরে ধীরে আমাদের নতুন বাস্তবতা মেনে নেওয়ার চেষ্টা করছিলাম। ঠিক সেই সময় একদিন হঠাৎ আমাদের বাড়িতে এলেন একজন অচেনা ভদ্রলোক, নাম শুভ্রজিৎ সেন। তিনি একজন আইনজীবী এবং নিজেকে পরিচয় দিলেন বাবার ঘনিষ্ঠ বন্ধু ও উইল প্রস্তুতকারক হিসেবে। তার হাতে ছিল বাবার উইলের সম্পূর্ণ কপি ও কিছু অতিরিক্ত চিঠিপত্র। তিনি বললেন, রঞ্জিতদা এই উইল যখন করছিলেন, তখন বারবার বলতেন, আমি চাই ঝিনুক নতুন জীবন শুরু করুক, তবে সেই জীবন যেন রিপুর কাছ থেকেও দূরে না যায়। শুভ্রজিতের কথা শুনে মা কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন, তারপর চোখ সরিয়ে জানালার বাইরে তাকিয়ে বললেন, রঞ্জিত কি সত্যিই চেয়েছিল আমি আবার কাউকে ভালোবাসি? সেই রাতে শুভ্রজিৎ কাকু আমাদের সঙ্গে রাতের খাবার খেয়ে গেলেন। খাওয়ার সময় তিনি আমাদের অনেক পুরনো গল্প শোনালেন, বাবার তরুণ বয়স, মা বাবার প্রেম, আর কিভাবে বাবা সবসময় মাকে সম্মান করে ভালোবেসেছেন। খাবারের পর মা একা ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকলেন। আমি চুপচাপ তার পেছনে গিয়ে দাঁড়ালাম। মা হঠাৎ বললেন, তুই জানিস, শুভ্রজিৎ একসময় আমাকে ভালোবাসত। তবে সে তার ভালোবাসা কখনো প্রকাশ করেনি। তোর বাবার বন্ধু হয়েই রয়ে গিয়েছিল। এই কথার পর আমি বুঝলাম, বাবার এই উইল হয়তো শুধু সম্পত্তির হিসেব ছিল না, ছিল একটা অদৃশ্য আবেগের সূত্র। মায়ের হৃদয়ে যেন একটা পুরনো দরজা আস্তে আস্তে খুলে যাচ্ছে। শুভ্রজিৎ কাকুর কথা ও উপস্থিতি যেন আমাদের জীবনে নতুন আলো এনে দিলেও আমার মনে এক অদ্ভুত দ্বিধা তৈরি হচ্ছিল। বাবার পুরনো বন্ধু, একজন ভদ্রলোক, শিক্ষিত, মার্জিত, সব দিক দিয়ে মার জন্য উপযুক্ত হতে পারেন। কিন্তু আমি কি সত্যিই মাকে অন্য কারো সঙ্গে ভাগ করে নিতে পারব? প্রতিবার শুভ্রজিৎ কাকু মায়ের দিকে তাকিয়ে হেসে কিছু বলেন, আমার মনে হয় মা ধীরে ধীরে বদলে যাচ্ছেন। আবার হঠাৎ হঠাৎ মায়ের মুখে হারিয়ে যাওয়া হাসি ফিরে আসছে। আমি খুশি হতে চেয়েও পারছিলাম না, কারণ এই পরিবর্তন আমাকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছিল। এক রাতে ঘুম ভেঙে দেখি মা ডাইনিং টেবিলের কাছে বসে একা কাঁদছেন। আমি কাছে গিয়ে জানতে চাইলে মা বললেন, রিপু, তোকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। কিন্তু আমি কি চিরকাল একা থাকব?
আমি কি নতুন করে একটু ভালোবাসা পাওয়ার অধিকারী নই? মায়ের এই প্রশ্ন আমাকে ভিতর থেকে ভেঙে দিল। আমি মাকে শক্ত করে জড়িয়ে ধরলাম, বললাম, তুমি যেমনটা চাও মা, আমি তেমনটাই চাই। শুধু আমার ভয় হয় এই সমাজ এই সম্পর্কটা মেনে নেবে তো। মা মাথা নিচু করে রইলেন। তখন বুঝলাম শুধু আমাদের ইচ্ছা থাকলেই হয় না, সমাজের চোখও আমাদের দিকে তীব্রভাবে তাকিয়ে আছে। আর সেই চোখ এড়িয়েই আমাদের যাত্রা শুরু করতে হবে। দিন কয়েক কেটে গেল। শুভ্রজিৎ কাকু মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতেন, মার সঙ্গে দীর্ঘক্ষণ গল্প করতেন। আমি লক্ষ্য করছিলাম মা যেন ধীরে ধীরে নিজের ভেতরের দুঃখকে জয় করে হাসি খুশি হয়ে উঠছেন। একদিন সকালে মা আমাকে ডেকে বললেন, রিপু, শুভ্রজিৎ আজ আমাদের কিছু জরুরি কথা বলতে চায়। আমি কিছু না বলে মাথা নেড়ে সম্মতি দিলাম। বিকেলে যখন কাকু এলেন তখন তার চোখে ছিল এক ধরনের সংকল্প। আমাদের সামনে বসে কাকু বললেন, ঝিনুক, তুমি জানো আমি সবসময় তোমার পাশে ছিলাম। আজ রঞ্জিতের ইচ্ছাকে সম্মান জানিয়ে আমি চাই তুমি আর আমি একসাথে নতুন করে জীবন শুরু করি। শুধু তোমার সম্মতি নয়, রিপুর আশীর্বাদও আমার দরকার। তার প্রস্তাব শুনে মা একটু চুপ করে গেলেন। তার চোখে জল ছিল, কিন্তু মুখে এক ধরনের প্রশান্তি। আমি বুঝতে পারছিলাম এই মুহূর্তটা শুধু একজন পুরুষের প্রস্তাব নয়, একজন নারীর আত্মসম্মান ফিরে পাওয়ার লড়াইয়ের মুহূর্ত। মা আমার দিকে তাকালেন, আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, কাকু, তুমি যদি সত্যিই মাকে ভালোবেসে থাকো, আর মা যদি রাজি থাকেন, তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি চাই মা আবার হাসুক। শুভ্রজিৎ কাকুর চোখ ছলছল করে উঠল। মা আস্তে করে তার হাত ধরলেন, শুধু একটি নীরব সম্মতি। সেই মুহূর্তে মনে হল আমাদের জীবনে যেন একটি নতুন সকাল শুরু হল। মা ও শুভ্রজিৎ কাকুর সম্পর্কের কথা ধীরে ধীরে ছড়িয়ে পড়ল আশেপাশের আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের মধ্যে। কেউ মুখে কিছু না বললেও ফিসফাস, চাউনি আর অপ্রিয় মন্তব্যগুলো আমাদের কানে আসতে সময় লাগল না। মা অনেকটাই সংযত ছিলেন, কিন্তু আমি বুঝতে পারছিলাম তিনি কষ্ট পাচ্ছেন। কিছু আত্মীয় তো সরাসরি ফোন করে বলেই দিল, ছেলের বয়স 20, আর মা এখন বিয়ে করবেন। সমাজ কি বলবে? আমি ভেতরে ভেতরে ক্ষেপে উঠছিলাম। কেন একজন নারী নিজের সুখ খুঁজে নিলেই সমাজের চোখে অপরাধী হয়ে যায়? আর আমার মা তো নিজের মতো করে জীবন গড়তে চাচ্ছেন, কোনো অন্যায় তো করছেন না। বিশ্ববিদ্যালয়ে গিয়েও আমি চাপ অনুভব করছিলাম। বন্ধুরাও কেউ কেউ তির্যক মন্তব্য করছিল, কেউ আবার নিঃশব্দে সম্বেদনা জানাচ্ছিল। কিন্তু আমি ঠিক করেছিলাম আমি মায়ের পাশে থাকব। এক বিকেলে মা ছাদে বসে সূর্য ডুবতে দেখছিলেন। আমি গিয়ে তার পাশে বসলাম। মা হঠাৎ বললেন, রিপু, তোর জন্য যদি কিছু হারাতে হয় আমি পিছিয়ে যাব। আমি শক্ত গলায় বললাম, তোমার যা খুশি করো মা, আমার সম্মান তোমার সুখের থেকে বড় না। মা আমার কাঁধে মাথা রেখে বললেন, তুই আমার ছেলের পাশাপাশি আমার বন্ধু, আমার সাহস। সেই মুহূর্তে আমি বুঝলাম সত্যিকারের ভালোবাসা শুধু দুজন মানুষের নয়, একটা পরিবারের, একটা সম্পর্কের সম্মান রক্ষা করার লড়াই। শুভ্রজিৎ কাকু সিদ্ধান্ত নিয়েছিলেন এবার তিনি নিজের পরিবারের সঙ্গেও খোলাখুলি কথা বলবেন। তিনি চান তার সিদ্ধান্ত শুধু আমাদের ভালোবাসা নয়, সকলের সম্মতিতেই পূর্ণতা পাক। এক সন্ধ্যায় কাকু ফোনে তার বড় বোন ও ভাইকে সব খুলে বললেন। উত্তরটা আসতে সময় লাগেনি, তুমি পাগল হয়ে গেছ? তোমার বন্ধুর বিধবা স্ত্রীকে বিয়ে করবে? সমাজে আমাদের মুখ দেখানোর জায়গা থাকবে? ফোন কেটে দেবার পর কাকুর চোখে ধরা পড়ল এক ধরনের অভিমান আর ব্যথা। মা পাশে বসে তার হাত ধরলেন। কাকু শুধু বললেন, আমি যদি সব হারিয়ে ফেলি তবুও ঝিনুক, তোমায় হারাতে চাই না। আমি কাকুর এই সাহস দেখে অভিভূত হয়ে গেলাম। সত্যিকারের ভালোবাসা যে কতটা আত্মত্যাগ চায় সেটা বুঝতে পারছিলাম। মাও এবার আর পিছিয়ে না গিয়ে বললেন, তুমি যদি আমার পাশে থাকো তবে আমি কারো ভয় পাই না শুভ্রজিৎ। সেই রাতে প্রথমবার আমরা তিনজন একসাথে বসে আগামী দিনের পরিকল্পনা করতে শুরু করলাম। বিয়েটা কিভাবে হবে, কাকে জানানো হবে, আর কিভাবে সমাজের নেতিবাচক কথা উপেক্ষা করে আমরা আমাদের নতুন জীবন শুরু করব। আমি বুঝতে পারছিলাম মা কেবল একজন নারীর মতো নয়, একজন যোদ্ধার মতো উঠে দাঁড়িয়েছেন। বিয়ের দিন ঠিক হয়ে গেল। অনেক হিসেব নিকেশ করে এক ছোট্ট পরিসরে ঘনিষ্ঠজনদের নিয়ে অনুষ্ঠান হবে ঠিক হল। মা নিজে হাতে তার পুরনো একটি শাড়ি তুলে রেখেছিলেন, যেটা বাবা তাকে বিয়ের পর প্রথম উপহার দিয়েছিলেন। মা বললেন, আমি চাই সেই স্মৃতিকে সঙ্গে নিয়েই নতুন জীবনে পা রাখি। আমি প্রতিদিন মা ও শুভ্রজিৎ কাকুর হাসিমুখ দেখে যেন নতুন করে ভালোবাসা শিখছিলাম।
কিন্তু ঠিক সেই সময় সব শান্তির উপর নেমে এলো এক অজানা অশনি সংকেত। একজন দূর সম্পর্কের আত্মীয়, যিনি বাবার মৃত্যুর পর থেকেই সম্পত্তির বিষয়ে সন্দেহজনকভাবে আগ্রহী ছিলেন, হঠাৎ আমাদের বাড়িতে এসে উপস্থিত হলেন। তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন, এই বিয়ে যদি হয় তাহলে তিনি আদালতে যাবেন এবং বাবার উইলের বৈধতা নিয়ে প্রশ্ন তুলবেন। তিনি বললেন, এই বিয়ে পুরোটা উদ্দেশ্যপ্রণোদিত। এটা শুধু সম্পত্তি দখলের জন্য করা হচ্ছে। মা অবাক হয়ে বললেন, এটা আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আইনের চেয়ে বড় কি ভালোবাসা নয়? কিন্তু ততক্ষণে তিনি আশেপাশের আরও কিছু আত্মীয়কে উত্তেজিত করে তুলেছেন। তাদের চোখে যেন আমরা একটা লোভনীয় নাটকে অংশ নিচ্ছি। আমি বুঝে গেলাম, এবার আমাদের লড়াই শুধু সমাজের চোখে নয়, আইনের পথে চরিত্রের মান নিয়ে যুদ্ধ করতে হবে। আইনি হুমকি আসার পর আমাদের জীবন যেন অন্ধকারে চলে গিয়েছিল। যেখানেই যাচ্ছিলাম কেউ না কেউ আমাদের সিদ্ধান্তে তির্যক মন্তব্য করছিল। কিন্তু মা এবং শুভ্রজিৎ কাকু একযোগে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিলেন, আমরা ভয়ের কাছে মাথা নত করব না। কাকু প্রতিশ্রুতি দিলেন, আমি তোমাদের পাশে আছি। এই মামলা যদি আদালত পর্যন্ত চলে যায়, আমি নিজেই তার জন্য প্রস্তুত। আমি জানি আমাদের মধ্যে যে ভালোবাসা রয়েছে সেটাই আসল সত্য। মা তার হাত ধরে বললেন, তুমি যদি আমার পাশে থাকো রিপু, আমি আর কিছু চাই না। আমাদের সুখী হতে হবে। দুর্গাপূজার ঠিক আগে সেই আত্মীয় আদালতে মামলা করার জন্য আইনি নোটিশ পাঠিয়ে দিল। খবরটি আমাকে শীতল করে দিয়েছিল। আমি চিন্তিত হয়ে বললাম, মা, শুভ্রজিৎ কাকু, এটা অনেক বড় ঝুঁকি। তুমি কি সত্যি এই লড়াইয়ের জন্য প্রস্তুত? মা আমার চোখে চোখ রেখে বললেন, রিপু, আমি শুধু একটা জীবনই চাই যেখানে আমি এবং তুমি শান্তিতে থাকতে পারি। যে সম্পর্কের ভিত্তি ভালোবাসা, সেখানে কোনো আইন, কোনো সমাজ বাধা হতে পারে না। শুভ্রজিৎ কাকু এই সময় বললেন, এটা আমাদের নৈতিক যুদ্ধ। এখন যদি আমরা একে অপরকে ছেড়ে দিই তাহলে আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। পরের দিন মা এবং কাকু একে অপরকে শক্তি দিয়ে কোর্টে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করলেন। আমি ভাবলাম, যেভাবে তাদের একসাথে দাঁড়িয়ে থাকার দিতা দেখছি, আমারও একে অপরের পাশে দাঁড়িয়ে সাহস রাখতে হবে। মামলা আদালতে পৌঁছানোর পর আমাদের জীবন যেন আরও জটিল হয়ে গেল। শুভ্রজিৎ কাকু ও মা আদালতে একে অপরকে শক্তি দিচ্ছিলেন। কোর্টে প্রথম দিন পৌঁছানোর পর আমি জানলাম, যে আত্মীয় মামলাটি করেছিল তিনি এখনও নিজের পক্ষে আদালতে শক্তিশালী প্রমাণ রাখছেন। বিচারক জিজ্ঞাসা করলেন, এটা কি সম্পত্তির দখল নিতে নাকি সত্যিকারের ভালোবাসার সম্পর্ক? আমি মায়ের দিকে তাকালাম, মায়ের চোখে ছিল এক ধরনের অদ্ভুত দ্বিধা। মা বললেন, এটা শুধু সম্পত্তির জন্য নয়, এটা দুটি মানুষের সম্মান এবং ভালোবাসার বিষয়। এ সময় কাকু উঠে দাঁড়িয়ে বললেন, আপনি যদি আমাদের জীবনে অন্যায় কিছু দেখতে পান তবে আমরা তা সহ্য করব না। কিন্তু আমাদের সম্পর্ক, আমাদের পরিবারের সিদ্ধান্তের উপর অন্য কেউ চেপে বসতে পারবে না। বিচারক কিছুটা সময় নিলেন। তার চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল তিনি খুব ভালোভাবেই বুঝতে পারছেন যে আমাদের মধ্যে কোনো ভুল কিছু নেই, কিন্তু সমাজের নিয়ম ও রীতি তাকে বিচার করতে বাধ্য করছে। কিন্তু তখনই বিপত্তি। বিচারক করা সিদ্ধান্ত নিলেন যে মামলার পরবর্তী শুনানি হবে 1 মাস পর। এই সময় আমার মনে হতে লাগল, শুধু আইনি লড়াই নয়, আমাদের পরিবারকে সবার কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য আরও অনেক কিছু করতে হবে। শুভ্রজিৎ কাকু মায়ের হাত ধরে বললেন, এটা কেবল শুরু। 1 মাস পর যখন আবার আদালতে যাব, তখন আমাদের একজোট হয়ে থাকতে হবে। আমরা একে অপরকে ছেড়ে দেব না। মা আমার হাত ধরলেন। তার চোখে এক অদ্ভুত আস্থা ছিল। তুমি জানো রিপু, আমরা সঠিক পথে আছি। এখন শুধু সময়ের অপেক্ষা। 1 মাস পর আদালতের শুনানি শুরু হল। এবার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছিল। আমাদের বিরুদ্ধে যেসব আত্মীয় মামলা করেছিল তারা প্রতিদিন আদালতে নানা ধরনের তথ্য উপস্থাপন করছিল, যাতে আমাদের সম্পর্ককে সন্দেহের চোখে দেখা যায়। কিন্তু মা ও শুভ্রজিৎ কাকু একে অপরকে শক্তি দিয়ে বলছিলেন, আমরা জানি আমরা সঠিক পথে আছি। আমি যতই চেষ্টা করছিলাম, সমাজের চোখে আমাদের সম্পর্কটা কতটা কঠিন হয়ে উঠছে তা বুঝতে পারছিলাম। মাঝে মাঝে মনে হতো, একে অপরের পাশে দাঁড়িয়ে থাকলেও আমাদের মধ্যে কোনো এক অদৃশ্য বাধা তো রয়েই যায়। সকালে যখন শুনানি শুরু হলো, আমি মা ও কাকুর পাশে বসেছিলাম। আদালত কক্ষে তখন সবার মনোযোগ ছিল। বিচারক তাদের বক্তব্য শুনে তারপর আমাদের কথা বলার সুযোগ দিলেন। মা উঠে দাঁড়িয়ে বললেন, আমার কাছে যা গুরুত্বপূর্ণ তা হলো আমার সন্তান, আমার পরিবার আর নিজের জীবনের সিদ্ধান্ত। আমি কেবল মনের কথা বলছি। যদি ভালোবাসার কোনো অপরাধ থাকে তবে আমি সেটি করতে প্রস্তুত।
আমি জানি শুভ্রজিৎ আমাদের পরিবারের জন্য সঠিক পছন্দ। আমরা একে অপরকে ভালোবাসি, আর আমাদের সম্পর্ক কোনো অন্যায় নয়। আমাদের এই ভালোবাসা সম্পত্তি, পয়সা কিংবা সামাজিক চাপের মধ্যে। বিচারক কিছুক্ষণ নীরব থাকার পর তার মুখে একটি তীক্ষ্ণ হাসি দেখা দিল। তিনি বললেন, এটি একটি ভিন্ন ধরনের মামলা। আপনি যদি সত্যিই আপনার ভালোবাসার জন্য দাঁড়িয়ে থাকেন, তবে আমরা এর যথাযথ মূল্যায়ন করব। শুনানি শেষে আদালত মামলার রায় ঘোষণা করতে আরও কিছু দিন সময় নিল। কিন্তু আমি বুঝতে পারছিলাম, মা ও কাকুর প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেছে। তাদের ভালোবাসা ছিল অদম্য, যা কোনো বাধাই থামাতে পারেনি। অবশেষে আদালতের রায় শোনানোর দিন এল। মামলার শুনানি শেষে আমরা সবাই অপেক্ষায় ছিলাম। আদালতে যে উত্তেজনা, তাতে পুরো কোর্টরুমের পরিবেশ ছিল অস্বস্তিকর। কিন্তু মা ও শুভ্রজিৎ কাকু একে অপরকে শক্তি দিচ্ছিলেন, এবং আমি তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাহস দেখতে পাচ্ছিলাম। বিচারক ধীরে ধীরে রায় ঘোষণা করতে শুরু করলেন। এই মামলার ক্ষেত্রে আমি বিশেষভাবে বিবেচনা করেছি যে এটি কেবল সম্পত্তির দখল নয়, বরং দুটি মানুষের মধ্যে এক গভীর সম্পর্কের বিষয়। তাদের মধ্যে ভালোবাসা এবং একে অপরের প্রতি শ্রদ্ধা রয়েছে। তাদের সিদ্ধান্ত তাদের ব্যক্তিগত অধিকার এবং সামাজিক বাধাগুলির অতিক্রম করে। তারা যদি একে অপরকে ভালোবাসে, তবে তা সমাজের কাছে গ্রহণযোগ্য হতে হবে। এই সম্পর্ক আইনের পরিপন্থী নয়। বিচারকের রায় শোনার পর আমার বুক থেকে একটা ভারী বোঝা নেমে গেল। আমি মা ও কাকুর দিকে তাকালাম। মা চোখে জল নিয়ে বললেন, এটাই আমরা চেয়েছিলাম রিপু। শুভ্রজিৎ কাকু তার হাত ধরে বললেন, এটা আমাদের জীবনের নতুন শুরু। বিচারকের রায়ের পর সমাজের প্রতিকূলতা কিছুটা হলেও কমে গেল। প্রতিবেশীরা, যারা আগে আমাদের সম্পর্কের বিরুদ্ধে ছিল, তারা এবার একটু ভিন্নভাবে ভাবতে শুরু করল। তবে একদিন কাকু বললেন, এটা শুধু আদালতের জয় নয়, এটা আমাদের নিজেদের জন্য একটি জয়। কারণ আমরা কখনোই আমাদের ভালোবাসা, আমাদের অধিকার ছাড়িনি। মা মুচকি হেসে বললেন, তুমি যখন সঠিক পথে হাঁটো, তখন পৃথিবী তোমার পক্ষে চলে আসে। বিয়ে ঠিক করা হলো খুব ছোট একটি অনুষ্ঠান। মা, কাকু, আমি এবং কিছু নিকটাত্মীয়, এই ছিল আমাদের বিয়ের পরিধি। সেই দিন আমি অনুভব করলাম, ভালোবাসা শুধু দুজন মানুষের সম্পর্ক নয়, তা একটি পরিবারের বন্ধনও। শুভ্রজিৎ কাকু এবং মা একে অপরকে অটুট সমর্থন দিয়ে কঠিন সময়ের মধ্যে এক নতুন জীবন শুরু করলেন। আর আমি, রিপু সান্যাল, তাদের পাশে দাঁড়িয়ে তাদের ভালোবাসার সঙ্গী হতে পেরে গর্বিত। এভাবে আমাদের গল্পের সমাপ্তি হল, যেখানে ভালোবাসা, সম্মান এবং সাহস আমাদের পথ প্রদর্শক হয়ে দাঁড়াল। আমাদের সঙ্গী হওয়া, একে অপরের পাশে দাঁড়িয়ে জীবনের সমস্ত চ্যালেঞ্জ জয় করা, এটাই ছিল আমাদের একসাথে চলার সত্যিকার অর্থ। এবং এভাবেই গল্পটি একটি হৃদয়স্পর্শী এবং সার্থক পরিসমাপ্তিতে পৌঁছাল। নতুন জীবন, নতুন আশা, নতুন পথ, এটাই ছিল আমাদের উদ্দেশ্য। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।